সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করা প্রসঙ্গে। আমাদের সদ্য সাবেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10ই ফেব্রুয়ারি ইলেকশনের জাস্ট 2 দিন আগে নিজেকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন, যার জন্য উনি এখন আগামী 1 বছর ভিভিআইপি প্রোটোকল, এসএসএফ নিরাপত্তা এগুলো পাবেন। এখন আমার কাছে প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কেন নির্বাচনের 2 দিন আগে এটা করতে গেলেন? হ্যাঁ, তিনি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নিরাপত্তার প্রয়োজন আছে, কিন্তু সে নিরাপত্তা তো বর্তমান সরকারও তাকে দিতে পারত। বর্তমান সরকারের সাথে তো তার খুবই ভালো সম্পর্ক, এবং তার তো নিজের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, সাথে দেশের জনগণের নিরাপত্তা তো দেখার কথা ছিল। তিনি কি গত 1.5 বছরে সেটা কি দেখতে পেরেছিলেন? মানুষের নিরাপত্তা কতটুকু ছিল? অনেকে তো বলেন উনি দেশে মবের একটা শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো এর পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, তবে এর পক্ষের মতই অনেক বেশি জোরদার, কারণ তার শাসনামলের গত 1.5 বছর আমরা সীমাহীন মব কালচার দেখেছি যেখানে সেখানে, এবং সেই মবের বিরুদ্ধে কোনো কার্যকারী বা বড় ধরনের ব্যবস্থা উনি কিন্তু গ্রহণ করেন নাই, যার কারণে এটা বন্ধ হয় নাই। যদি শুরু থেকেই মবের বিরুদ্ধে খুব শক্ত অবস্থানে যেতেন, তাহলে কিন্তু এটা অত খারাপ পর্যায়ে যেত না। উনি কেন যান নাই সেটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে যতটা উদ্বিগ্ন, সারা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ওনার অতটা উদ্বেগ থাকা দরকার ছিল, এবং যার জন্য মবটা বন্ধ করা দরকার ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই বা করতে সামর্থ্য হন নাই, ব্যর্থ হয়েছেন, এটা বলা যায়। এখন যে প্রশ্নে আসি, বাংলাদেশে কি আগে কোনো বিদায়ী সরকার প্রধান বা কোনো বিদায়ী প্রধানমন্ত্রী এরকম কোনো ব্যবস্থা কি গ্রহণ করেছিলেন? দেখা যায় যে 2001 সালের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার প্রধান বিচারপতি লতিফুর রহমান উনি এরকম একটা আদেশ জারি করেছিলেন। তো তাছাড়া আর সেইভাবে এরকম আদেশ পাওয়া যায় না। শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা ক্ষমতা ছাড়ার পর তারা কখনো এই ধরনের নিরাপত্তা পাননি, বা এসএসএফ নিরাপত্তা তারা পাননি, বা তারা ছাড়ার আগে এরকম কোনো অধ্যাদেশও জারি করে যাননি। এখন তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় নাই, ওনার ক্ষেত্রে হয়তো উনি মনে করছেন যে প্রয়োজন হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম উনি দেশে এমন একটা শাসন প্রতিষ্ঠা করবেন যেখানে সবাই ওনাকে ভালোবাসবে, ওনার নিরাপত্তা নিয়ে এত আশঙ্কা থাকবে না বা থাকার কথা ছিল না। যাই হোক, তিনি পারেন নাই। এখন চারিদিকে আলোচনা হচ্ছে যে উনার 1.5 বছরে আসলে উনি কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ। দেখুন, গত 1.5 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল, এটা সবাই স্বীকার করবে। সেটা মবের জন্য হোক, বা উনি সরকারি সংস্থাগুলো বা সরকারি বাহিনীগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন নাই সেজন্য হোক, বা একটা বিপ্লবের পরে যে পরিস্থিতি হোক সেজন্য হোক। কিন্তু আসল কথা হলো আমরা কি রেজাল্ট দেখেছি, উনি কিন্তু পারেন নাই। এখন কথা হচ্ছে যে উনি এখন যে এই 1 বছরের ভিভিআইপি প্রোটোকল বা এসএসএফ নিরাপত্তা নিচ্ছেন, এটা কি বর্তমান সরকার কি এটা বাতিল করবে বা এরকম কিছু? কিন্তু আমার কাছে মনে হয় না বর্তমান সরকার এটা বাতিল করবে,
কারণ বর্তমান সরকারের সাথে ওনার যথেষ্ট ভালো সম্পর্ক, এবং প্রফেসর ইউনূস দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেননি, বা দেশের অর্থনীতি কতটা কি ভালো করতে পেরেছেন, বা এই সময়ে দেশে বিনিয়োগ কিন্তু তেমন ছিল না, বিনিয়োগ বলতে গেলে আসেই নাই। বিরাট চেয়ারম্যান জনাব আশিক, উনি অনেক ভালো ভালো প্রেজেন্টেশন তৈরি করেছেন, কিন্তু আসলে এন্ড রেজাল্টে বিনিয়োগ কিন্তু আসে নাই। এখন কথা হলো উনি নিরাপত্তা দিতে পারেন নাই, বিনিয়োগ ভালো আসে নাই, বা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা কতটুকু এসেছে। আবার শোনা যাচ্ছে ওনার আমলে রেকর্ড পরিমাণ ঋণ সরকার ব্যাংক থেকে নিয়েছে। তো কিন্তু শেষে উনি একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন কিন্তু উনি দিয়েছেন, হয়তো বাহিনীগুলোর সহায়তায় বা সবাই মিলে। ওনার হয়তো আন্তরিক ইচ্ছাও হয়তো ছিল যে আমি একটা যাওয়ার আগে একটা ভালো ইলেকশন দিয়ে যাব, উনি কিন্তু সেটা করেছেন। এবং অনেকের মধ্যে হয়তো সন্দেহ ছিল যে উনি ঠিকমতো ক্ষমতাটা হস্তান্তর করবেন কিনা, বা তার আগে কোনো জটিলতা হয় কিনা, বা ইলেকশনের ফলাফল সব পক্ষ মেনে নেয় কিনা। এটাতেও কিন্তু উনি সফল, কারণ ইলেকশনের যে ফলাফল সেটা কিন্তু সব পক্ষ মোটামুটি মেনে নিয়েছে। প্রথম দিকে হয়তো অফিসিয়ালি ওইভাবে মেনে নেননি, বা এখনো হয়তো দুই একটা কথা বলছে ইলেকশনের ব্যাপারে, কিন্তু কার্যত তারা মেনে নিয়েছেন। কারণ তারা মেনে নিয়েছেন বলেই তারা শপথ নিয়েছেন। বিরোধী যারা পরাজিত হয়েছিলেন তারা সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিয়েছেন, এবং তারা আগামী 12 তারিখের যে সংসদের প্রথম অধিবেশন বসবে সেটাও কিন্তু তারা যোগ দেবেন। তারা কিন্তু সে কথাই বলছেন যে আমরা ভালো বিরোধী দলের ভূমিকা পালন করব, তার মানেই তারা ফলাফলটা মেনে নিয়েছেন। যাক, তা উনি ক্ষমতা হস্তান্তরটা বেশ ভালোই করেছেন, পিসফুল ট্রানজিশন এটা আমরা বলতে পারি, এবং বিরোধী দলও পরাজয় মেনে নিয়েছে। সো ইলেকশন দেওয়ার ক্ষেত্রে তাকে আমরা সাকসেসফুল বা একটা মোটামুটি গ্রহণযোগ্য ইলেকশন দেওয়ার ক্ষেত্রে তাকে আমরা সাকসেসফুল বলতে পারি। এখন কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস সামনে কি করবেন। উনি অনেকবার বলেছেন যে উনি ওনার পুরনো কাজে ফেরত যেতে চান, আমার মনে হয় সেগুলোই যাবেন। কিন্তু উনি আবার উপদেষ্টা থাকাকালীন অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্য দেশে শুরু করেছেন, অনেক লাইসেন্স নিয়েছেন। যতদূর শোনা যায় যে উনি বিদেশে শ্রমিক পাঠানোর যে লাইসেন্স, জনশক্তি রপ্তানি, সেটা নিয়েছেন। উনি একটা বিশ্ববিদ্যালয় লাইসেন্স নিয়েছেন, আরো কিছু লাইসেন্স উনি নিয়েছেন। সেই ব্যবসা বাণিজ্যগুলো করার জন্য ওনাকে অবশ্যই নিয়মিত দেশে আসতে হবে। তো এই জন্যই হয়তো উনি ওনার নিরাপত্তা নিয়ে হয়তো কিছুটা শঙ্কিত ফিল করছেন। তবে আমরা জনগণ বেশি খুশি হতে পারতাম উনি ওনার জীবনের নিরাপত্তা নিয়ে যেরকম শঙ্কিত, ওই ধরনের খুব ভালো নিরাপত্তা উনি যদি গত 1.5 বছরে আমাদের দিয়ে যেতে পারতেন। কিন্তু উনি সেটা আসলে পারেন নাই। এটাকে ওনার ব্যর্থতা বলি, অদক্ষতা বলি, বা উনি যাদের নিয়ে উপদেষ্টা বানিয়েছিলেন বেশিরভাগই ওনার এনজিওর লোকজন, তাদের হয়তো অদক্ষতা বা অনভিজ্ঞতা, এটা একটা ব্যাপার ছিল। তো আমার মনে হয় উনি যদি রাজনীতিবিদ বা কিছু পলিটিশিয়ান বা তাদের নিয়ে, বা যারা এ ধরনের কাজে আগের অভিজ্ঞতা আছে তাদের নিয়ে যদি সরকারটা গঠন করতেন, আমার মনে হয় উনি আরো অনেক ভালো চালাইতে পারতেন। কিন্তু উনি সেটা করেন না। ইভেন উনি বলেছিলেন যে ওনার সমালোচনা করা যাবে, সমালোচনাতে কোনো বাধা নাই, অবাধ সমালোচনা, যে যা খুশি করুন। কিন্তু পরে আমরা কিছুদিন আগে রিপোর্ট দেখলাম যে ওনার আমলে প্রচুর সাংবাদিকের জেলে যেতে হয়েছে, বিভিন্ন মামলায়, বিভিন্ন সমালোচনা বা বিভিন্ন কারণে। এটা আবার ওনার যে কথাটা যে প্রচুর সমালোচনা করুন বা মন খুলে সমালোচনা করুন, সেটাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে না। অনেকেরই এটার জন্য জেলে যেতে হয়েছে, মামলা খেতে হয়েছে। তো পরিশেষে প্রফেসর ইউনূসের মেয়াদকাল বা তার যে টার্ম, আমরা এটা কিভাবে স্মরণ করব? আমার মনে হয় এর যে দুইটা দিক, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, প্রশাসনিক বা অর্থনৈতিক যে অদক্ষতা, বা এটা ক্ষেত্রে উনি বলা যায় আমি বলবো সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আর উনি যে ক্ষেত্রে সফল হয়েছেন সে উনি একটা মোটামুটি গ্রহণযোগ্য ভালো নির্বাচন দিয়ে একটা ডেমোক্রেটিক যে ট্রানজিশন
দেশের সেটা করতে উনি সফল হয়েছেন এবং উনি পিসফুল ভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। এক্ষেত্রে আমরা তাকে ধন্যবাদ দিতে পারি যে প্রফেসর ইউনূস ওনার নির্বাচন নিয়ে অ্যাটলিস্ট কথাটা রেখেছেন যে উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, যাতে বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, উনি যে সংস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ওনার টার্মে, কিন্তু উনি কি আসলে কোন সংস্কার করতে পেরেছেন? আসলে উনি সংস্কার কিছুই করতে পারেন নাই। দেখেন, উনি কিছু গণভোট হয়তো করেছেন বা যা করেছেন, সেক্ষেত্রে আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, তারা সেক্ষেত্রে রাজি না। এখন তারা বলছে যে আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি ওগুলো কিন্তু আমরা মানতে বাধ্য নই, আমরা যেগুলো সম্মতি দিয়েছি সেগুলো হয়তো আমরা সংস্কার করব। তারপরও এখানে যদি কিন্তু আছে, কারণ এখানে পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে, পার্লামেন্টের সংসদ সদস্যরা এটা যদি অ্যাপ্রুভাল করে গণভোট বা এই সংস্কারগুলো, তাহলে কিন্তু সংস্কারটা হতে পারবে। তারা যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু এটা হতে পারবে না। উনার আসলে সংস্কার করার সেইভাবে এখতিয়ার বা সেইভাবে সুযোগটা ছিল না। উনি এটা নিয়ে যতটা বলেছেন বা যতটা এটা নিয়ে আগ্রহ দেখিয়েছেন, ওই পাওয়ারটা আসলে ওনার ছিল না। সংস্কারটা সবসময় আসতে হবে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে, সংসদের মাধ্যমে সেটা পাশ হতে হবে, সংসদের মাধ্যমে সেটা সংবিধান সংশোধন হতে হবে, সেভাবে হতে হবে। দেখা যাক, আমরা আশা করব প্রয়োজনীয় যেগুলো ভালো সংস্কার সেগুলো হয়তো হবে, আর আমরা আশা করতে পারি যে একটা ভালো গণতান্ত্রিক দেশ দেখব। আশা তো করাই যায়, দেখা যাক ভবিষ্যৎ কি হয়। তো যাই হোক, আজকে আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।